একটা মা একদিকে যেমন বাচ্চার পুষ্টিবিদ এবং অন্যদিকে সে শেফ মানে রাঁধুনি, আবার তাকে ডাক্তার, শিক্ষক সবকিছু একটা মাকেই হতে হবে। নমস্কার, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। ধরেন কোনো বাচ্চা হাড্ডি খায় না, কার দোষ? মায়ের দোষ। মা খাওয়া শেখায়নি। কোনো বাচ্চা ধরেন দেখতে পাতলা গড়নের, বাবা মা দেখতে যেমনই হোক, বাচ্চা যদি পাতলা গড়নের হয় তাহলে দোষটা কার? মায়ের দোষ। সে ঠিকমতো খাওয়াতে জানে না। কোনো বাচ্চা যদি অসুখ হয় তাহলে দোষটা কার? মায়ের দোষ, কারণ সে ঠিকমতো বাচ্চাকে যত্ন নিতে পারে না, এজন্য তার বাচ্চার বারবার অসুখ হয়। কোনো বাচ্চা যদি পড়ালেখায় দুর্বল হয়, মানে তেমন একটা ভালো না, ফার্স্ট টাস্ট হতে পারে না আর কি, সব কিছু পারে না স্কুলে, তাহলে সেটা কার দোষ? সেটাও মায়ের দোষ, কারণ মা তাকে ঠিকমতো পড়ালেখা শেখাতে পারেনি, মানে শিক্ষক হতে পারেনি। তো একটা মা একটা বাচ্চার পুষ্টিবিদ এবং শেফ মানে রাঁধুনি, ডাক্তার, সব ধরনের কেয়ারটেকার, শিক্ষক, সব কিছু একটা মাকেই হতে হবে। ঠিক আছে, সেটা তখনই একটা মা হতে পারে বা হওয়া সম্ভব যখন সেই মাকে বাকি সব কিছু দেওয়া হয় বা বাকি সব কিছু করে দেওয়া হয় বা তাকে সেই পরিবেশটা দেওয়া হয়। আমাদের দেশে একটা মা একই সঙ্গে ওই বাসার সবার ক্লিনার, ওই বাসার সবার পরিচ্ছন্ন কর্মী, ওই বাসার সবার রাঁধুনি এবং পুষ্টিবিদ। সেই সঙ্গে অর্থনৈতিক সমস্যা যদি থাকে তাহলে তাকে সেই অর্থনৈতিক দিকটাও দেখতে হয়। আপনি যদি পশু সমাজে দেখেন কারো বাচ্চা হয়েছে, সেই পশুটাকে সাহায্য করতে বাকি পশুগুলো এগিয়ে আসে, সেই পশুটাকে খাবার এনে দিতে, সেই পশুটাকে সব কিছু এনে দিতে সব বাকি পশুরা এগিয়ে আসে। আর আমাদের সমাজে এগুলো ভিডিও বানিয়ে বলতে হয় বাচ্চার মাকে সাহায্য করবেন, বাচ্চার মাকে কোনো ধরনের অসুবিধা না হয় তাকে সাহায্য করার চেষ্টা করবেন। আমাদের সমাজটাই এরকম, সব দোষ মায়েরই। কিছু বাচ্চার সমস্যা হলে দোষটা গিয়ে তার মায়ের উপর পড়ে। একটা মা সব কিছু তখনই হয়ে উঠতে পারে যখন তার পরিবারের সবাই তার পাশে এগিয়ে আসে। আসলে মায়ের কোনো তুলনাই হয় না। মাই পারে ডাক্তার, শিক্ষক, পরিচ্ছন্ন কর্মী বা রাঁধুনি। একটা মাই সব কিছু হয়ে উঠতে পারে একটা বাচ্চার জন্য, যদি সে পরিবারের সাপোর্ট পায়, সেই পরিবেশটা পায়। একটা মায়ের যে কত গুণ থাকতে হয়, কত দিকে খেয়াল রাখতে হয়, তা এখন মা হয়ে সেটা বুঝতে পারি। বিকেলে ছেলের আবদার হয়েছে ফুচকা খাবে, তাই তো সব কিছু রেডি করে নিয়েছি। ওর জন্য আলাদা করে আলু আর ডালটা তুলে নিলাম, একটু ঝাল কম দিয়ে, আর আমাদেরটা এবার বেশি করে ঝাল, আর এই যে টমেটো আর শসা দিয়ে নিলাম। ও আবার টমেটো আর শসা বেশি একটা ভালো খায় না, এজন্য ওরটা আলাদা করে নিচ্ছি। আর ফুচকাগুলো ভাজা শেষ, এবার সব কিছু একবারে রেডি করে দেব। বাইরে গিয়ে যদি কখনো ফুচকা খায় তাহলে একটা দুটোর বেশি খেতেই পারে না, হয় খুব ঝাল হবে, না হয় টকটাক ভালো হবে না, যার জন্য বাইরের ফুচকা তেমন একটা খেতে চায় না। বাসায় এজন্য তৈরি করে দিই। সব পুরগুলো ভরে নিয়েছি, এবার তেঁতুলের টকটা সবগুলোর ভিতর দিয়ে দেব। টকটা অল্প করেই দিলাম, যদি লাগে পরে আবার নিয়ে খাওয়া যাবে। ফুচকার সবচেয়ে আকর্ষণীয় পার্টটাই হচ্ছে কিন্তু এই যে তেঁতুলের টকটা। টকটা যত ভালো খেতে হয় ততই কিন্তু ফুচকার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। উপরে সিদ্ধ ডিমটা গ্রেট করে দিয়ে দিয়েছি। খাওয়ার জন্য ফুচকাগুলো একদম তৈরি। ফুচকাগুলো কেমন তাকিয়ে আছে দেখেছেন? আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো টাটা।